ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমি যেরকমটা বলেছিলাম যে বিপিএসসি টিআরই ফোরের যে জিএস সেকশন, জেনারেল স্টাডি সেকশন, সেইটার ক্লাস করাবো এবং ধারাবাহিকভাবে করাবো। এই ক্লাসটা তোমরা পাবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যদি যাও, বিপিএসসি টিআরই ফোর যে প্লে লিস্টে গেলে ফোর বলে একটা প্লে লিস্ট করা আছে, সেইখানে কিন্তু তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেয়ে যাবে। পরপর দেখবে, তবেই কিন্তু বুঝতে সুবিধা হবে। মাঝখান থেকে দেখলে কিন্তু সুবিধা হবে না বা বুঝতে অসুবিধা হবে। তো এই এক্সাম প্যাটার্ন বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে জিএস সেকশনে টোটাল 8টার মতন টপিক রয়েছে। ঠিক আছে, তার মধ্যে আমরা শুরু করছি এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই টপিকটা দিয়ে। ঠিক আছে, এক এক করে সব শেষ করব। তাহলে সবার প্রথম টপিকটা আমরা শুরু করছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এইবার বুঝতে হবে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এর পরিধিটা কতটা, এর সিলেবাসটা কি, মানে এইটা বলতে কতটুকু আমাকে পড়তে হবে সেইটা আগে বুঝে নিই। আমি ধরে নিচ্ছি এখানে অনেকেই আছো যারা ইতিহাস অনেক আগে পড়েছো, মাধ্যমিক স্তরে পড়েছো, তারপরে আর সেইভাবে ইতিহাস পড়া হয়নি। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকেই বোঝানোর চেষ্টা করছি একদম গোড়া থেকে। আশা করি বুঝতে কোনো অসুবিধে হবে না। এবার প্রথমেই আসি যে এই যে একটা আমি আগের থেকেই করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। দেখো, ইতিহাসকে আমরা সাধারণত তিনটি ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে প্রাচীন ভারত, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, একটা হচ্ছে মিডিয়েভেল বা মধ্যকালীন ভারত, এবং একটা মডার্ন পার্ট। ঠিক আছে, এইবার এইখানে ডট ডট দিয়ে রেখেছি, মানে প্রাচীন ভারত কবে থেকে শুরু হচ্ছে এক্সাক্ট জানি না, এবং এখানেও ডট ডট দিয়ে রেখেছি আগে কতদিন মানুষের ইতিহাস যাবে আমরা জানি না। তো আমাদের এই টাইম পিরিয়ডটার মধ্যে অ্যানসিয়ান মিডিয়েভেল আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডার্ন ইন্ডিয়া। অ্যানসিয়ান্ট মোটামুটি ওই হর্ষবর্ধন 647 এইখানে শেষ হচ্ছে। 647 থেকে 1200, অর্থাৎ মোটামুটি তোমরা জানো যখন সুলতান পিরিয়ড শুরু হচ্ছে, দিল্লিতে সুলতানি শাসন শুরু হচ্ছে, তার আগে অবধি আর্লি মিডিয়াবেল। তো ভাগগুলো আমি আর করছি না, এবং সুলতানি এবং মুঘল মিলে হচ্ছে মিডিয়াবেল, মধ্যকালীন ভারত। এবং আধুনিক ভারত কবে থেকে শুরু হচ্ছে মোটামুটিভাবে আমরা জানি, 1760 ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোটামুটি আমরা অনেকে বলে থাকে যে মডার্ন ইন্ডিয়া শুরু হচ্ছে। দেখো, এইটা বুঝতে হবে যে এরকম এক্সাক্ট ডেট কখনোই বলা যায় না যে আজকে থেকেই মডার্ন ইন্ডিয়া শুরু হলো। যেরকম 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, এক্সাক্ট ডেট আছে আমাদের কাছে। কিন্তু মডার্নিটির যেগুলো বৈশিষ্ট্য, ওটা একদিনই তো আসেনি, এটা ধীরে ধীরে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। মোটামুটি ওই 1700 থেকে ওই মোটামুটি 1750 বা 1800 অবধি ধরতে পারো, এই রকম সময় যে আমরা মডার্নিটির দিকে এগোচ্ছি। এইবার এইখানে বুঝতে হবে যে মডার্ন ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কি এক জিনিস? না, একটু সূক্ষ্ম পার্থক্য আছে, একটু বুঝে নাও। সিলেবাসে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এইবার এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং মডার্ন ইন্ডিয়ার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা, সেইটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে, দেখো, মডার্ন ইন্ডিয়া মানে আমাদের দুর্ভাগ্য যে একে তো আমরা পরাধীন হচ্ছি, মানে ইংরেজদের শাসনে আসছি, মুঘল থেকে ইংরেজরা ক্ষমতা দখল করছে, অর্থাৎ কলোনিয়ালিজম শুরু হচ্ছে, মানে আমাদেরকে কলোনি বানানো হচ্ছে। আবার সেই সঙ্গে আমরা নাকি আধুনিক হচ্ছি। মানে আধুনিকতা আর গোলামি একসঙ্গে কি চলতে পারে? নিশ্চয়ই চলতে পারে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা একদিকে গোলাম হয়েছি ইংরেজদের, প্লাস আমরা নিজেদেরকে মানে আধুনিক বলে দাবি করছি। যাই হোক, সে বিতর্কে না গিয়ে এই যে আমরা মানে একটা পরাধীন দেশে পরিণত হলাম, তার বিরুদ্ধে যে লড়াই, সেটাকেই বলছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এইবার মডার্ন ইন্ডিয়ার মধ্যে কিন্তু সব আসছে, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টও আসছে, আবার যে ইংরেজদের কার্যকলাপ এই যাবতীয় জিনিসগুলো কিন্তু আসছে। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলতে পার্টিকুলারলি আমরা বোঝাচ্ছি যে এই যে আমরা পরাধীন হলাম, ইংরেজরা ধীরে ধীরে ক্ষমতা দখল করলো, তার বিরুদ্ধে যে লড়াইটা, সেইটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এবং আমাদের সিলেবাসে সেটাই মেনশন করা আছে। এবার আরও একটু ভালো করে বুঝিয়ে বলি। দেখো, ইংরেজরা আসছে কবে? নেক্সট স্লাইডে যদি আমরা যাই, দেখো মোটামুটি, দেখো খুব স্লোলি বোঝাচ্ছি, দরকার পড়লে তুমি 1.5
এক্স মানে স্পিড বাড়িয়ে তুমি শুনে নেবে, তোমার যদি সময় বা দ্বিতীয়বার শোনার প্রয়োজন হয় তখন স্পিড বাড়িয়ে শুনে নেবে। এই ধরো 1600 খ্রিস্টাব্দ যখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে, তখন দিল্লির শাসন কে করছেন? তোমরা মনে করো আকবর কিন্তু তখন দিল্লির ক্ষমতায়। ঠিক আছে, তাহলে 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে, এবং তারপরে দেখো এই যে 1609 উইলিয়াম হকিংস প্রথম আসছে জাহাঙ্গীরের দরবারে, তখন কিন্তু আকবর মারা গিয়েছে চারের দিকে। ঠিক আছে, তারপরে জাহাঙ্গীর নতুন নতুন তিনি দিল্লির ক্ষমতায় বসেছেন, তারা বাণিজ্য করতে আসে, এবং উইলিয়াম হকিংস এই যে মানে আমাদের মানে সম্রাট আমাদের একটু ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিন, লাইসেন্স দিন, এই আবেদন নিবেদনের জন্য কিন্তু তখন মানে জাহাঙ্গীরের দরবারে যাচ্ছে। তার মানে কি দেখো, প্রায় 200 বছর তারা কিন্তু অপেক্ষা করেছে যে ক্ষমতা দখলের জন্য, একদিনে কিন্তু এটা হয়নি। তারপরে দেখো এখানে ডিটেলস দেওয়া আছে, অত কিছুতে যাচ্ছি না। এই দেখো প্রথম 1638 ইংরেজরা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে হচ্ছে কোথায়? হুগলিতে। তো এই ডিটেলসে আমরা যাচ্ছি না, ধীরে ধীরে কিন্তু এরা এই যে পর্তুগিজদের সঙ্গে যুদ্ধ করছে, এবং পর্তুগিজরা প্রথম এসেছিল, তাহলে তাদের ক্ষমতাটা বেশি ছিল, কিন্তু পরে এমন কি করলো ইংরেজরা, ধীরে ধীরে কিন্তু তারা পুরো ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতাটা কিন্তু দখল করে নিল। এইখানে কিন্তু এই যে ফরমানগুলো নিচ্ছে, এবং দেখো এইটা একদিনের প্রসেস নয়, এবং ডিটেলস এইখানে বলা আছে, তোমাদের এত কিছু জানার কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি। এই দেখো 1700 খ্রিস্টাব্দ, 1701 খ্রিস্টাব্দ, তখন এই ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে কোথায়? সুতানুটিতে। তোমরা জানো সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা, এই তিনটে গ্রাম মিলে কিন্তু এই কলকাতা শহরের পত্তন করেছিল কে? জব চার্নক। ভালো করে মনে করে দেখো, নিশ্চয়ই তোমরা পড়েছো। এবং এই যে তিনটে গ্রামের যে জমিদারি 1200 টাকায় কিন্তু কিনে নিয়েছিল কে? কোম্পানি। যে আমাদের মানে জমিদারি মানে কি, ট্যাক্স কালেক্ট করবে, সেইটার ইয়ে। তো এই তিনটে গ্রামকে কেন্দ্র করেই কিন্তু আজকের যে কলকাতা আমাদের, সেইটা কিন্তু গড়ে উঠছে। 1700 খ্রিস্টাব্দে কিন্তু জব চার্নকের হাত দিয়ে এই তিনটে গ্রামের মানে জমিদারি নিচ্ছে, এবং ধীরে ধীরে সেইখানে এই যে ফোর্ট উইলিয়াম বিল্ড করছে, তার দুর্গ বানাচ্ছে, এবং এই নিয়েই তো পরবর্তীতে ঝামেলাটা লাগছে যে এখানে কেন ইংরেজরা দুর্গ বানাচ্ছে, এবং মুর্শিদ কুলি খাঁ এবং সিরাজদৌল্লার সঙ্গে যে মানে সম্পর্কের অবনতি ঘটছে, এবং আলটিমেটলি ইংরেজরা কিন্তু মানে সিরাজদৌল্লার সঙ্গে যুদ্ধে যাচ্ছে। এখানে ডিটেলস দেওয়া আছে, এই 2 জানুয়ারি কি হলো, 9 জানুয়ারি কি হলো, এবং আলটিমেটলি 23 জানুয়ারি পলাশির যুদ্ধটা কিন্তু হচ্ছে। তো আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। 1757 খ্রিস্টাব্দে কিন্তু এই পলাশির যুদ্ধটা হচ্ছে, যার মধ্য দিয়ে কিন্তু ইংরেজরা কিন্তু অনেকটা ক্ষমতা বাড়িয়ে নিচ্ছে, এবং শেষমেশ বক্সার যুদ্ধ 64-তে, বক্সারের যুদ্ধের ফলে কিন্তু এই যে যে সিরাজদৌল্লা ক্ষমতা থেকে যাওয়ার পর, এবং পরবর্তী সময়ে মীর জাফর ক্ষমতায় আসছে, মানে ইংরেজদের হাতের পুতুলে পরিণত হচ্ছে, এবং শেষমেশ কিন্তু বক্সার যুদ্ধের মধ্য দিয়ে এই যে রাজনৈতিক নিয়ন্ত্রণটা, সেটা কিন্তু অনেকটা তাদের আয়ত্তে নিয়ে আসছে। এইবার এই যে যে পুরো আমি গল্পটা শোনালাম, সেইখানে এই যে ধীরে ধীরে যে রাজনৈতিক ক্ষমতাটা যখন তারা দখল করছে, তারা বাংলার দেওয়ানি ব্যবস্থাকে নিচ্ছে, দেওয়ানি বলতে পুরো রাজস্ব ব্যবস্থাটাকে হাতে নিচ্ছে, তার মানুষকে শোষণ করছে এবং অত্যাচার করছে, তার বিরুদ্ধে যে রিয়াকশনটা আসছে, সেটাই হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট। এইবার দেখো 1757-তে হচ্ছে তোমার পলাশির যুদ্ধ হচ্ছে, তার 100 বছর পরে গিয়ে কিন্তু মহাবিদ্রোহটা কিন্তু হচ্ছে। এই যে দেখো ওয়ারেন হেস্টিংস আসছে, এবং বিভিন্ন আইন প্রণয়ন করছে, রেগুলেটিং অ্যাক্ট। দেখো রেগুলেটিং অ্যাক্ট বলতে মানে ব্রিটিশ সরকার দেখছে যে একটা কোম্পানি মানে ভারতবর্ষের মতন এত বড় একটা দেশে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে ফেলছে, তাতে যদি কোম্পানি যদি একদিন মানে ব্রিটিশ সরকারের ওপর কর্তৃত্ব মানে ফলায়, তো সেই ভয়ের থেকে কিন্তু বললো এই কোম্পানিকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কি হলো, সেই জন্য কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য যে আইন আনা হলো, সেটাকেই বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেট করা হলো মানে নিয়ন্ত্রণ করা হলো এই কোম্পানিকে। এবং 1773-এ প্রথম রেগুলেটিং অ্যাক্টটা কিন্তু আসছে। তারপরে দেখো এইখানে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে কত? ক্যালকাটায় হচ্ছে
1774 এই রেগুলেটিং অ্যাক্টের আন্ডারেই, যে এই কোম্পানিকে এইভাবে ছাড়লে হবে না, যদি পরের দিন মাথায় তো উঠে বসে। তো সেই জন্য কিন্তু কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইন প্রণয়ন হচ্ছে, কিভাবে শাসন হবে কি হবে। এই যে যে পুরো ধীরে ধীরে ক্ষমতাটা দখল করলো, তার তো রিয়াকশন হবে, মানুষকে শোষণ করছে এই করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই 1857 সালে, এই দেখো 57-এ মহাবিদ্রোহ হচ্ছে। এইবার হঠাৎ করে কি মহাবিদ্রোহ হলো? না, এর পিছনেও তোমরা যদি দেখো, প্রথম যদি আমরা বিদ্রোহ দেখি তাহলে দেখবো হচ্ছে তোমরা তোমাদের মনে থাকবে সন্ন্যাসী, বাংলার যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সেইটা কিন্তু একদম প্রথম দিকের বিদ্রোহ বলে আমরা ধরতে পারি। তারপরে আরো অনেক বিদ্রোহ হয়েছে, যেমন বিভিন্ন উপজাতি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের কথা তোমরা প্রত্যেকেই শুনেছো। তো এগুলোও তো ইংরেজদের বিরুদ্ধেই লড়াই। তো এগুলোও কিন্তু মানে জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে হেল্প করেছিল। কিন্তু আমরা যেটা সব থেকে বড় ঘটনা, যার পরবর্তী সময় থেকে অনেক বড় চেঞ্জ আসতে শুরু করলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, সেইটা হচ্ছে এক হচ্ছে মহাবিদ্রোহ এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, কত 1885। এইবার আমাদের সিলেবাস মোটামুটি এই 1857 থেকে শুরু হচ্ছে, মহাবিদ্রোহ থেকে। এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তাহলে আমরা পড়বো কোথা থেকে? এই 1857 থেকে 1947, 1885-তে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। কারণ অনেকে কিন্তু এই বিতর্কটা আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্য দিয়েই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনাল মুভমেন্টটা এসেছিল, এরকম এটা কিন্তু ব্যাপার নয়। তার আগেও অনেক কিছু ঘটনা ঘটেছে, ঠিক আছে। এবং এই 1857-র আগেও আমাদের যেগুলো, এই যে যেমন সাঁওতাল বিদ্রোহের কথা বললাম, আরও যেগুলো বড় বড় বিদ্রোহ বা মেজর বিদ্রোহ ঘটেছে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবার কেন বলছি পড়তে হবে, সেগুলোতেই কিন্তু কোশ্চেন এসছে। এইবার এই যে সিলেবাসটা বললাম এবং তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখো, তবেই বলে বুঝতে পারবে তোমার পড়ার পরিধিটা কি হওয়া উচিত, ঠিক আছে। যদি বুঝে নিয়ে পড়ো তাহলে তোমার কি পড়ার ধরনটা ঠিক হবে এবং তুমি যেটা চাইছে সিলেবাসে সেটাই পড়বে। না হলে এখান থেকে ওখান থেকে পড়লে কিন্তু শুধু পড়াটাই হবে, সেরকম কার্যকরী ফল আউটকামটা সেইভাবে হবে না যতটা তুমি এফোর্ট দেবে। তো দেখো এইখানে বিপিএসসি টিআরির যদি আমরা কোশ্চেন দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে বা মডার্ন ইন্ডিয়া থেকে কি কোশ্চেন আসছে, দেখো এটা টিআরই 1-এর। এখানে দেখো আনন্দমঠ, আনন্দমঠ থেকে কোশ্চেন আসছে। এই আনন্দ মঠটা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত? একটু আগেই বললাম আমি, সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে কিন্তু এই আনন্দ মঠ লেখা। তার কি এই জায়গা থেকে কোশ্চেন আসছে, পড়তে হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে কোশ্চেন আসছে, পড়তে হবে। তো এই যে খুব ডিটেলসে পড়তে হবে না, আমি যেরকম এই দেখালাম এইরকম ডিটেলসে তোমাদের পড়তে হবে না। একদম ডেট ওয়াইজ কি হচ্ছে না হচ্ছে এত গভীরে যাওয়ার কোনো দরকার নেই। যারা সাবজেক্টের আছে তারা এইভাবে পড়বে। কিন্তু তোমরা ওপরে যেগুলো মেজর ইভেন্ট, সেগুলো তোমাদেরকে জানতে হবে। এবং এইটাই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস, যেইটা হচ্ছে 1857 থেকে 1947। এবং এটাও তোমাদের একদম গল্পের মতন করে খুব সহজ সরলভাবে মনে রাখতে হবে, খুব বেশি প্রেশার নিলে কিন্তু হবে না। তুমি যদি ধরো তুমি সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বা জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তো এইখানে এতটা মাথা ঘামিয়ে লাভ নেই। এখান থেকে কোশ্চেন আসবে কয়টা? 8টা 9টা 10টা ম্যাক্সিমাম। তাহলে 10 মার্কের জন্য তো তুমি সারা পুরো জীবন লাগিয়ে দেবে না। তোমাকে এইটা বুঝতে হবে। সেই জন্যই তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আমি বারবার বলেছি যে তোমরা দেখবে যে কোথা থেকে আসছে কোশ্চেনগুলো, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম যে মডার্ন ইন্ডিয়ার পরিধিটা কি, তোমরা কোথা থেকে পড়বে, কোন কোন ইভেন্টগুলো পড়বে এবং তোমরা টপিকগুলো কিভাবে চুজ করবে। সিলেবাসটা আশা করি পরিষ্কার হলো। এর পরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, আমরা নেক্সট ক্লাস মহাবিদ্রোহ থেকে শুরু করব, ঠিক আছে। বোঝা গেল? সকলকে অসংখ্য ধন্যবাদ।